তা আমি আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে চাচ্ছি, কিন্তু আপনাদের সহযোগিতা চাচ্ছি। সেটা হচ্ছে আমার ক্লাসের মধ্যে রিয়েকশন দিবেন এবং কমেন্ট করবেন। যে প্রশ্নের উত্তরটা আপনি পারেন এটাতে কমেন্ট করবেন, আর যদি ভুল হয় অসুবিধা নেই, আমি সেটা কারেকশন দিয়ে দিব। তো আপনি যদি অ্যান্সার না করেন, পরীক্ষায় যদি না দেন, তাহলে পাস ফেল হবেটা কিভাবে? এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আমার এই ক্লাসে কমেন্ট করে সাথে থাকতে হবে। আমি শুরু করে দিচ্ছি, আপনাদের জয়েন করতে থাকেন, আমার ক্লাসও চলতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি বলছিলাম যে আজকের যে ক্লাসটি, এটা মূলত হচ্ছে কি নিয়ে? এটা হচ্ছে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে, এটার উপরে মূলত। তো এখন বিগত সালে কি কি প্রশ্ন এসেছে কিসের উপরে? সেটা হচ্ছে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাপনা, বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা, এটা নিয়েই মূলত। তো যোগাযোগ পদ্ধতি কয় ভাবে করা যায়? 3 ভাবে যোগাযোগ করা যায়, তাই না? যেমন স্থল পথে করা যায়, তারপরে জল পথে করা যায়, হ্যাঁ, তারপরে আকাশ পথে করা যায়। তবে এখন আবার চেঞ্জ হয়েছে আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ই যোগাযোগ। ঠিক আছে, ইলেকট্রনিক ট্রান্সপোর্ট। তো এটাকে কমিউনিকেশন বলা হয়। এটাকে মূলত হচ্ছে কমিউনিকেশন বলা চলে। কমিউনিকেশনটা কিভাবে আমরা করি? যেমন মোবাইল ফোনের মাধ্যমে করি, অথবা টেলিফোনের মাধ্যমে করি, হ্যাঁ, অথবা ইন্টারনেটের মাধ্যমে করি। এগুলো কিন্তু যোগাযোগের একটা মাধ্যম। একটা সময় শুধু ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, এটা দিয়ে মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় যেত। একটা সময় ঘোড়ার গাড়িও ছিল না, মানুষের মাথাই ছিল না, ঠিক আছে, চাকাই ছিল না একটা সময়। তখনও তো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, কি কষ্ট না করতে হতো। বর্তমান সভ্যতা আমাদেরকে সে কষ্টটা লাঘব করে দিয়েছে। তো এখন কি কি লাঘব করেছে আমরা একটু দেখে নেই, আর বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাটা কেমন এটাও একটু দেখে নিই, আর কি কি প্রশ্ন এসেছে। আমি শুরু করে দিলাম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা অংশগ্রহণ করবেন। ঢাকা মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি? এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে, তারপরে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মানে ওখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। সেটা কি? সেটা হচ্ছে ঢাকা মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি? এটা হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট, নাকি প্যাসেঞ্জার র্যাপিড ট্রানজিট, নাকি কমিউটার র্যাপিড ট্রানজিট, নাকি পাসার বাই র্যাপিড ট্রানজিট? তো এটা নিয়ে আমাদের একটা কনফিউশনে পড়তে হয়। মনে রাখতে হবে, এই যে মেট্রো রেলটা হয়েছে বাংলাদেশ এবং জাপান সরকারের সহায়তায়, এটা অফিসিয়ালি নাম যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট। মাস র্যাপিড ট্রানজিট, এটি হচ্ছে তার সঠিক অ্যান্সার। তো এটাকে আপনারা কি আগে পারতেন বলেন তো? হ্যাঁ, এটা কি পারতেন কিনা? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো এই যে মাস র্যাপিড ট্রানজিট, এটি হচ্ছে মূলত ঢাকা মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়ালি নাম। ঢাকা শহরেই প্রথমে মেট্রো রেল চালু হয়েছে, তাই না? তার আগে কোথাও বাংলাদেশে মেট্রো রেল ছিল না। যেমন পৃথিবীতে প্রথম মেট্রো রেলটা চালু হয়েছে কোন দেশে? পৃথিবীতে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যে দেশটাতে, সেটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেনেই প্রথম এই মেট্রো রেল ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তীতে সারা পৃথিবীতে অনেক দেশে এখন মেট্রো রেল আছে। আজকে দেখেন ঢাকার শহরে এই মেট্রো রেল হওয়ার কারণে কি পরিমাণ ভোগান্তি কমেছে, অনেকটাই কমেছে। তবে হ্যাঁ, সবাই এটার সুফলটা পাচ্ছে না। আরো যদি করা হতো তাহলে আরো বেশি ভালো হতো, কিন্তু বাস ড্রাইভাররা এটার বিপক্ষে। তাদের কাস্টমার হারিয়ে, তাদের প্যাসেঞ্জার তারা হারিয়ে ফেলতেছে। তো এই হচ্ছে বিষয়। এটা কতবার এসেছে, অনেকবার এসেছে। তারপরে দেখেন 2 নম্বর যে প্রশ্নটা, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল পথে মেট্রো রেলের দূরত্ব কত কিলোমিটার? এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে কি উড়াল সেতু বলা হয়। এটা দূরত্ব কত? এটা কি 25 কিলোমিটার, নাকি 25.10 কিলোমিটার, নাকি 20.10 কিলোমিটার? তবে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মুখস্থ করতে হবে। এটা আসলে বুঝার কিছু নাই, এটা মুখস্থ করে নিতে হয়। তাহলে এটা মুখস্থ কি? এটা হচ্ছে 20.10 কিলোমিটার। এটা হচ্ছে উত্তরা থেকে একবারে মতিঝিল পর্যন্ত উড়াল সেতুর দৈর্ঘ্য। এই প্রশ্নগুলো হচ্ছে অরাজনৈতিক প্রশ্ন, এগুলো পরীক্ষাতে আসবে। সুতরাং
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল সেতুর দৈর্ঘ্য কত? 20.10 কিলোমিটার। 20.10 কিলোমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা দেখব হচ্ছে পরের প্রশ্নটি এই প্রশ্নটাও আপনাদের নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মেট্রো রেলের অর্থায়নের উৎস কি? বাংলাদেশ ও এডিবি, বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ও জাপান, বাংলাদেশ ও চীন। এখন আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোই হবে। প্রশ্নটা পাওয়ার পরে আপনি কনফিউজড হয়ে যাবেন আসলে কোনটা দিব। এডিবি, হ্যাঁ এটাও তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক, ইয়েস বিশ্ব ব্যাংক, এটাও তো হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে, তারপরে সরকারকে বিভিন্ন খাতে অবকাঠামো উন্নয়নে লোন দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকেন, তো এটা হতে পারে। তারপরে দেখেন বাংলাদেশ ও জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক অসাধারণ, সুতরাং জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি মানে সহায়তা করে, শুধু এটাও তো হতে পারে। তারপরে দেখেন বাংলাদেশ ও চীন বাংলাদেশে এখন দেখা যাচ্ছে সব রাষ্ট্রের চেয়েও সবচেয়ে বেশি হেল্প করতেছে। কেন করতেছে সেটা আমরা জানি না। তো এই যে বিষয়টা, এখন এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমি কোনটা দিব এটা নিয়ে কনফিউশন তৈরি হবে। যারা পারেন কমেন্টে জানান, আর যারা না পারেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশ ও জাপান। তার মানে এই যে বাংলাদেশ এবং জাপান এই দুই রাষ্ট্রের সহায়তায় মূলত মেট্রো রেল করা হয়েছে। ঠিক আছে, স্পেসিফিক কোন দেশ সহায়তা করেছে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কে বেশি বা কম করলো সেটা না, অনেক দেশ আছে কম সহায়তা করেও এমন একটা স্পেসিফিক প্রজেক্টে তারা সবচেয়ে বেশি সহায়তা করে বসেছে, এরকমও হতে পারে। তো আপনাদের এরকম প্রশ্নগুলো আপনাদের কনফিউজড করে দেয়, সেজন্য আপনাদের একটু মনে রাখতে হবে মেট্রো রেল সম্পর্কে। তাহলে মেট্রো রেলের অর্থায়ন করেছে কোন দেশ? জাপান। আর হচ্ছে বাংলাদেশ সরকারের সহায়তা, জাপান এবং বাংলাদেশ সরকারের সহায়তাই আজকের এই মেট্রো রেল হয়েছে। হাজার হাজার মানুষ ঘন্টার মধ্যে পার হচ্ছে। ঠিক আছে, ঘন্টার মধ্যে পার হচ্ছে। আগে সেই উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল আসতে মানে একদিন শেষ হয়ে যেত, আর আজকে দেখা যাচ্ছে যে 20 বা 25 মিনিট এর মধ্যে আপনি মতিঝিল চলে আসতে পারতেছেন। এটা কখনো কল্পনা করা হয়েছিল? তো এই তথ্য প্রযুক্তির আবিষ্কার। তারপরে দেখেন এই একটা প্রশ্ন, সহকারী ধান শিক্ষা অফিসারে এই প্রশ্নটা এসেছে। দেখেন ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে সড়ক পথের দূরত্ব কত? ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে সড়ক পথের দূরত্ব কত? দেখছেন কিনা এই প্রশ্নটা কিন্তু এসেছে। আপনারা মনে রাখবেন যে বড় বড় যে শহরের দূরত্ব ঢাকা থেকে 0 পয়েন্ট থেকে কত কিলোমিটার দূরে, এটা একটু ভালো করে মুখস্থ করে নিয়েন। যে ঢাকার যে 0 পয়েন্ট, এখান থেকে চট্টগ্রাম কত কিলোমিটার, রংপুর কত কিলোমিটার, এখান থেকে পঞ্চগড় কত কিলোমিটার, কক্সবাজার কত কিলোমিটার, এখান থেকে হচ্ছে টেকনাফ কত কিলোমিটার, এখান থেকে বেনাপোল কত কিলোমিটার। এই যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো বা স্পেসগুলো এগুলো আসে, ধারণা রাখতে হবে আপনাকে। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে সড়ক পথের দূরত্ব কত? 120 থেকে 140 মাইলের মধ্যে। তারপরে এখানে দেওয়া আছে 150 থেকে 200 মাইলের মধ্যে, 200 থেকে 240 মাইলের মধ্যে, 240 থেকে 290 মাইলের মধ্যে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? 150 থেকে 200 মাইলের মধ্যে। এটা কিন্তু কয়েকবার আসছে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? আবার আপনাকে ভাইভাতে ধরবে যে আপনার জেলার দূরত্ব কত ঢাকা থেকে। তাহলে ঢাকা থেকে আপনার জেলার দূরত্ব কত এটা জানাটা খুব জরুরি, ভাইভাতে আপনাকে ধরবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি যে এই প্রশ্নগুলো যদি আপনাদের নিবন্ধন পরীক্ষাতে আসে, পারবেন না দিতে? ইনশাল্লাহ পারবেন। এখন দেখেন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার? এই প্রশ্নটা অনেকবার এসছে, যোগাযোগ ব্যবস্থায় অনেকবার এসেছে। 6150 মিটার নাকি 6250 মিটার, 6550 মিটার নাকি 6000 মিটার? এটা হচ্ছে মিটারে, এটা নট কিলোমিটারে, নট বর্গ মিটারে, এটা মূলত কিসে বলেন? এটা হচ্ছে কিলোমিটারে।
আপনাকে বুঝাতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা হচ্ছে কিলোমিটারটা পারবে তারা মিটারও বের করতে পারবে, 6150 মিটার। তাহলে বাংলাদেশের যে পদ্মা সেতু, এটা দৈর্ঘ্য কত? 6150 মিটার। মিটার হচ্ছে এই পদ্মা সেতুর দৈর্ঘ্য। আচ্ছা, এটা গেল। এবার 6 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। হ্যাঁ, যে নাম্বার এটা এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে হচ্ছে আপনি 1199 টাকা সেন্ড করবেন। শুধু ইংলিশে না, হ্যাঁ শুধু ইংলিশে আমাদের এখানে ভর্তি হতে পারবেন। যদি শুধু ইংলিশে ভর্তি হন তাহলে মাত্র 750 টাকা শুধু ইংলিশের জন্য। আমাদের এখানে কোর্সটা আছে, আপনি ভর্তি হতে পারেন, নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আসেন, বিআরটিএ এর শব্দের অর্থ কি? বিআরটিএ, বিআরটিএ এটার অর্থ কি? বাংলাদেশ রিসার্চ এন্ড ট্রেনিং অথরিটি, নাকি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, নাকি বাংলাদেশ রুরাল টেলিকমিউনিকেশন অ্যাসোসিয়েশন, নাকি বাংলাদেশ রুরাল টেলিকমিউনিকেশন অথরিটি? তাইলে মনে রাখতে হবে বিআরটিএ এইটার অর্থ দাঁড়ালো কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। পারছেন এটা? পারছেন কি না? গুড গুড গুড। তাহলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ এর ফুল মিনিং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এই খ নাম্বারটাই হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এই যে বাংলাদেশে যে রোড পারমিট দেয়, তারপর হচ্ছে আপনার লাইসেন্স দেয়, কোথা থেকে? আপনি বিআরটিএ থেকে যে এটা আনতে হয়, ঠিক আছে? বিআরটিএ থেকে আপনাকে আনতে হবে। তারপর দেখেন, এই যে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? বিটিআরসি, নাকি বিআরটিসি, নাকি বিআরটিএ, নাকি বিএসটিআই? দেখি, যদি পারেন কমেন্টে জানিয়ে দেন। বা ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? কোন সংস্থা ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে? বিটিআরসি, বিআরটিসি, বিআরটিএ, নাকি বিএসটিআই? যদি পারেন কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান। গুড। আমাদের সাজেদা আক্তার, মোহাম্মদ আব্বাস উদ্দিন, তারপর হচ্ছে তাহমিনা বেগম, মোস্তাফিজুর রহমান অ্যান্সার করেছেন। আপনারা অনেকে অ্যান্সার করেছেন বিআরটিএ 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 বলছেন। তারপর মিষ্টি আক্তার, তারপরে আমাদের তামিমা জান্নাতও বলেছেন। জি আপু, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তাহলে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় কোন সংস্থা থেকে, অথবা ড্রাইভিং লাইসেন্স প্রদান করে কোন সংস্থা? সেটা হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে। ঠিক আছে, গুড। এই তো পেরেছেন, আপনারটা হয়েছে। জি শরীফ মাহমুদ, হয়েছে আপনারটা। তাহলে আপনাদের এরকম টাইপের প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে আসে, এখান থেকে মূলত হচ্ছে ঘুরে ফিরে আসে। আচ্ছা, এখন এগুলা নিবন্ধনে আসবে, সেজন্য আপনাদেরকে আমি বলছি যে এগুলা আপনি যদি বুঝতে পারেন যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে আপনার জন্য অ্যান্সার করা বা প্রিপারেশন এটা সহজ হবে। আসেন, বাংলাদেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার কয়টি স্পেন আছে? তো মহাখালী ফ্লাইওভারে কয়টি স্পেন রয়েছে? 17টি, 18টি, 19টি, নাকি 21টি? মহাখালী ফ্লাইওভারে কয়টি স্পেন রয়েছে? মনে রাখতে হবে, মহাখালী ফ্লাইওভারটি হচ্ছে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার। 2004 সালের নভেম্বরে এই ফ্লাইওভারটি উদ্বোধন করেছিলেন তৎকালীন সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটার দৈর্ঘ্য কত? এটির স্পেন সংখ্যা কত? 19টি। তাহলে
মহাখালী ফ্লাইওভারের স্প্যান সংখ্যা কয়টি বললাম? 19টি। আর এটা উদ্বোধন করা হয় কত সালে? আবারও কমেন্টে লিখেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি, তাহলে এই প্রথম ফ্লাইওভার, ঠিক আছে, ফ্লাইওভার এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। বাংলাদেশের প্রথম ফ্লাইওভারের নাম হচ্ছে মহাখালী ফ্লাইওভার। গুড। এবার আমরা এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি, আচ্ছা আচ্ছা, ইংলিশ কোর্সে ভর্তি হয়েছেন তাই তো? হ্যাঁ, ইংলিশ আমাদের একটা কোর্স আছে, এটা মাত্র 750 টাকা, শুধু ইংলিশ। এটা বিসিএস নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেড, অথবা কোনো কোথাও স্কুলে আপনি চাকরি করছেন, ইংলিশে এটা শর্টকাট শিখতে চান, তাইলে হচ্ছে কি কোর্সটাই যথেষ্ট আপনার জন্য। এক কোর্সে শেষ। এখানে প্রায় 200-এর উপরে ক্লাস পাবেন আপনি, 200-এর উপরে ক্লাস আছে। ঢাকার প্রথম ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় কবে? সেপ্টেম্বর 2004-এ, মে 2004-এ, নভেম্বর 2004-এ, নাকি অক্টোবর 2004-এ? দেখি অ্যান্সার করেন, অ্যান্সার করে জানাবেন। একজনে লিখেছেন 2000, হ্যাঁ, আরেকজনে ভুল লিখছেন, অসুবিধা নেই, ভুল লেখলেও সমস্যা নেই। আমি একটু আগে বলেছি অলরেডি, ঢাকার প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয় কবে? ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার, যেটি উদ্বোধন করেছিলেন তৎকালীন সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আর এটার উদ্বোধন করা হয়েছিল নভেম্বর 2004 সালে। এটি উদ্বোধন করা হয়েছিল নভেম্বর 2004 সালে, যেটি বাংলাদেশের প্রথম ফ্লাইওভার। বাংলাদেশের প্রথম ফ্লাইওভার এটা উদ্বোধন করা হয়েছিল 2004 সালের নভেম্বরে। পারবেন না? ইনশাল্লাহ পারবেন, পারবেন। পারি না কেন পারবেন না মিষ্টি আপু? পারবেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি ফ্লাইওভার সম্পর্কে, তাই না? আরো আছে ফ্লাইওভার সম্পর্কে। দেখেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সবচেয়ে বড়, যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ফ্লাইওভার যেটি, এটা হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এই যে মেয়র মোহাম্মদ হানিফ, উনি কি? উনি হচ্ছেন বাংলাদেশের এই ঢাকার শহরের প্রথম নির্বাচিত মেয়র, ঠিক আছে, সাইদ খোকনের বাবা। তো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটা বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ফ্লাইওভার। এটার দৈর্ঘ্য কত? 11.2 কিলোমিটার না, 11.2 কিলোমিটার নয়, 12.2 কিলোমিটার না, এত নয়। তাহলে এটা সঠিক অ্যান্সার যেটা হবে, এটা হচ্ছে গ, 11.8 কিলোমিটার এই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য। আবার এটাকে অনেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার না বলে যাত্রাবাড়ি ফ্লাইওভারও বলা হয়। তাহলে যাত্রাবাড়ি ফ্লাইওভার অথবা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার কোনটি? এটা হচ্ছে যাত্রাবাড়ি, এটা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভারটি। আর বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি? যদি পারেন কমেন্টে জানিয়ে দেন। মনে আছে কিনা আপনাদের? বাংলাদেশের প্রথম ফ্লাইওভার, এটা আমি অলরেডি বলেছি। থ্যাংক ইউ সো মাচ। তাহমিমা জান্নাত সঠিক বলেছেন, সঠিক। তাহলে আমরা দেখলাম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, এটার দৈর্ঘ্য হলো 11.8 কিলোমিটার। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য হলো 11.8 কিলোমিটার। 11.8 কিলোমিটার হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? 11.8 কিলোমিটার। তারপরে আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে। এবার দেখে নেই 11 নম্বর প্রশ্নে কি আছে। ঢাকায় নির্মিত কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার? ঢাকায় যে কুড়িল ফ্লাইওভারটা হচ্ছে, এটার দৈর্ঘ্য কত? 3 নাকি 3.1, 3.2,
3.3। ঢাকায় নির্মিত কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার? 3 কিলোমিটার, 3.1 কিলোমিটার, 3.2 কিলোমিটার, নাকি 3.3 কিলোমিটার? আপনার মেধা যাচাই, দেখি পারেন কিনা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 3.1 কিলোমিটার। ঢাকা কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার পেলাম? 3.1 কিলোমিটার। 3.1 কিলোমিটার। ফ্লাইওভার থেকে একটা প্রশ্ন আপনাদের 19তম নিবন্ধনে আসতে পারে, এই জন্য এটাকে গুরুত্ব দিতে হবে। যোগাযোগ ব্যবস্থা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। অর্থাৎ যে প্রশ্নগুলো দেখেন আমি আজকে সাজিয়েছি এগুলো কিন্তু বারবার এসেছে। আপনার কাছে যদি কোনো প্রশ্ন ব্যাংক থাকে সেটা যাচাই করে দেখতে পারেন। গুড। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? নট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 80 কিলোমিটার, 35 কিলোমিটার, 55 কিলোমিটার, নাকি 75 কিলোমিটার? তাহলে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের যে দৈর্ঘ্য সেটা হলো 55 কিলোমিটার। বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? সেটা হবে 55 কিলোমিটার। 55 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য। এটা দেখেন ক্যাবের একটা পরীক্ষাতে এসেছে। সুতরাং এই প্রশ্নটা আবারও যে অন্য চাকরির পরীক্ষা আসবে না, এটার সিউরিটি আপনি দিতে পারবেন না। এগুলোই আসে, কারণ এই কিলোমিটার দৈর্ঘ্য এগুলা চেঞ্জ করা যায় না। তাই এবার এই প্রশ্নটা দেখি কয়জনে পারেন। যে ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত কি হবে? দুই প্রান্ত, ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত জয়দেবপুর নারায়ণগঞ্জ, জয়দেবপুর গুলিস্তান, জয়দেবপুর যাত্রাবাড়ি, জয়দেবপুর সদরঘাট। এটা সঠিক অ্যান্সার কি হবে? তাহলে ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দাঁড়ালো যে জয়দেবপুর যাত্রাবাড়ি। ঢাকার প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই প্রান্তের যে অবস্থান বা দুই প্রান্তের যে জায়গাটা সেটা হচ্ছে কি? জয়দেবপুর, আর এটা হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে জয়দেবপুর পর্যন্ত এটা প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটার কার্যক্রম এখনো প্রসেসিং আছে, এটা চলমান রয়েছে। তো এই হচ্ছে বিষয়। 14 নাম্বার, কিন ব্রিজ কোন নদীর উপর এবং কোথায় অবস্থিত? সবচেয়ে জনপ্রিয় একটা প্রশ্ন, এবং এই পর্যন্ত এই প্রশ্নটা মিনিমাম আমি দেখেছি 5টা চাকরির পরীক্ষাতে এসেছে। কিন ব্রিজ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এটার অবস্থান কোথায়? মেঘনা ভৈরব বাজারে? নো। সুরমা সিলেটে হতে পারে, ব্রহ্মপুত্র ময়মনসিংহে হতে পারে, পদ্মা পাকুশি। এটা আসলে সঠিক অ্যান্সার কোনটা হবে? যে কিন ব্রিজ কোন নদীর উপরে নির্মিত হয়েছে? একটু সহজ করে যদি দেই, এই সেতুটি 1971 সালে মাইন দিয়ে উড়িয়ে দিয়েছিল, অর্থাৎ পাকিস্তানিরা কিন ব্রিজটা ভেঙে ফেলেছিল। পরবর্তীতে এই কিন ব্রিজটা 77 সালে পুনরায় নির্মাণ করা হয়েছে। প্রশ্ন হলো কিন ব্রিজ কোন নদীর উপরে, কোন জেলাতে? তাহলে কিন ব্রিজ যারা কিন ব্রিজ এটার অবস্থান কোথায়? সুরমা, সিলেট। সুরমা নদীর উপরে সিলেটে অবস্থিত। এই যে কিন ব্রিজটি, এই কিন ব্রিজটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1936 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল কিন ব্রিজটি। তার মানে হচ্ছে ব্রিটিশ আমলেই নির্মিত হয়েছিল। 1971 সালে এই ব্রিজটি কি করা হয়? ধ্বংস করা হয়। তাহলে ধ্বংস করা হয় কিন ব্রিজটি কত সালে? 1971 সালে। এই কিন ব্রিজটি পুনরায় মেরামত করা হয় 1977 সালে। তাহলে পুনরায় চালু করা হয় 1977 সালে। তাহলে কিন ব্রিজ
1977 সালে কি করা হয়েছে? চালু করা হয়েছিল। ক্লিয়ার? জি জি জি, হতে পারবেন। আমি যতক্ষণ ক্লাসে আছি ততক্ষণ পর্যন্ত ভর্তি হতে পারবেন, হ্যাঁ? যতক্ষণ ক্লাসে আছি ততক্ষণ পর্যন্ত ভর্তি হতে পারবেন। সেম সেম টাকায়, 1199 টাকায়। কিস্তিতে? কিস্তিতে বলতে আপনি 2 বার দিতে পারবেন, হ্যাঁ। 2 বারে ইচ্ছা করলে আপনি টাকা দিতে পারবেন। সত্য হলো ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনি টাকা দিয়ে দিবেন। 1199 টাকা। আমরা 1199 টাকাই নিচ্ছি, বেশি নিচ্ছি না লাইভ চলাকালীন সময়। জিজ্ঞেস করতে পারেন যারা লাইভে ভর্তি হয়েছে তাদের কাছ থেকে আমরা কিন্তু বেশিও নেই, বরঞ্চ ওরা 5-10 টাকা 50 টাকা কম দিয়েছে। হ্যাঁ, আবার অনেকে মন উদার, তারা আবার বাড়িয়েও দিয়েছে। হ্যাঁ, তো ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প কোনটি? খিলগাঁও, মহাখালী, তেজগাঁও, কুড়িল। ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প কোনটি? এই প্রশ্নের অ্যান্সার আপনারা করেন। সাথে সাথে যারা প্রশ্ন করেছেন যে ভর্তি হওয়ার, তাদের জন্য এই নাম্বার দেয়া আছে আমার। ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প কোনটি? খিলগাঁও, মহাখালী, তেজগাঁও নাকি কুড়িল ফ্লাইওভার? তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার, যেটা হলো বাংলাদেশের প্রথম ফ্লাইওভার। তাহলে বাংলাদেশের প্রথম ফ্লাইওভারের নাম কি? মহাখালী ফ্লাইওভার, যেটাই হচ্ছে বাংলাদেশের 2004 সালের নভেম্বর মাসে এটা উদ্বোধন করা হয়েছিল। তার আগে বাংলাদেশে কোনো ফ্লাইওভার ছিল নয়, না, কোনো ফ্লাইওভার ছিল না। তো বাংলাদেশে এই প্রথম ফ্লাইওভারটা হয়েছে মহাখালীতে। এই জন্য এটাকে বলা হয় ঢাকার প্রথম ফ্লাইওভার প্রকল্প। ঠিক আছে, ডান। যদি আপনাদের লেখা হয়ে থাকে তাহলে লিখবেন কি? ডান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ডান। তাহলে আমি বুঝবো যে আপনাদের শেষ হয়েছে। অনেকে আবার অভিযোগ করে যে ভাইয়া শুধু তাড়াতাড়ি পড়িয়ে ফেলে। আবার অনেকের কাছে মনে হচ্ছে ভাইয়া অনেক স্লো যায়, আরো দ্রুত যদি পড়িয়ে ফেলতো। 50টা প্রশ্ন পড়াইতে কি এত সময় লাগে? না, এত সময় লাগার কথা না, আমি 10 মিনিটে পড়িয়ে ফেলতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি কতটুকু নিতে পারছেন। তারপর বাংলাদেশে সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য কত? বাংলাদেশে সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য 8,000 কিলোমিটার, 5,200 কিলোমিটার, 11,000 কিলোমিটার, 8,500 কিলোমিটার। এত না, বাংলাদেশের সারা বছর নাব্যতা থাকে কত দৈর্ঘ্য? মানে বাংলাদেশের সারা বছর নাব্য নদী পথের দৈর্ঘ্য কত? এটাও দেখেন 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো 5,200 কিলোমিটার। বাংলাদেশে সারা বছর নাব্য নদী অর্থাৎ যে নদীতে সবসময় জোয়ার থাকে, অর্থাৎ নাব্যতা এর পরিমাণ গড়ে থাকে হচ্ছে 5,200 কিলোমিটার। তাহলে বাংলাদেশের নদী পথের দৈর্ঘ্য কত নাব্যতম? 5,200 কিলোমিটার। ঠিক আছে, আপনারা কেউ বলতে পারবেন বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? কে বলতে পারবেন বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? আন্তঃসীমান্ত নদী কয়টি? বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? যদি পারেন কমেন্টে জানাবেন। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী, ঠিক বলেছেন, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 58টি বলছেন যারা, তাদেরটা হয়েছে তবে 57টি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অনেকগুলা বইতে 57টি দেয়া আছে। আবার মতান্তরে হচ্ছে 58টি। মতান্তরে কয়টি? 58টি। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী 57টি বা 58টি। বাংলাদেশ থেকে ভারতকে পৃথক করেছে এমন একটা নদী, যে নদীর নাম কি? আর বাংলাদেশ থেকে মিয়ানমারকে পৃথক করেছে এমন একটি নদী, ওই নদীর নাম কি? পারেন কিনা আপনারা? যদি পারেন তাও কমেন্টে জানান। হ্যাঁ, এগুলো কমেন্টে জানান, যেহেতু এটা প্রাসঙ্গিক বিষয়। আমি বলে আপনি নিশ্চিন্তে আমাদের এখানে ভর্তি হতে পারেন।
এটা আপনার জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ। এই যে আমি নাম্বার দিয়েছি, হয়ে যান। আর সাথে সাথে প্রশ্নের অ্যান্সার করেন। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর, বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি? ভৈরব, নারায়ণগঞ্জ, চাঁদপুর নাকি বরিশাল? বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি? ভৈরব, নারায়ণগঞ্জ, চাঁদপুর নাকি বরিশাল? এটাও কিন্তু আপনাদের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর এটা হচ্ছে কোথায়? বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর এটার অবস্থান হলো নারায়ণগঞ্জে। তবে ভৈরব নদী বন্দর রয়েছে, চাঁদপুরেও আছে, বরিশালেও আছে, তারপরে ঢাকার সদরঘাটেও কিন্তু নদী বন্দর রয়েছে। বাংলাদেশে অনেকগুলো নদী বন্দর আছে। তো একসাথে বাংলাদেশে 7টি নদী বন্দর করা হয়েছিল, চাঁদপুর, ঢাকা, বরিশাল, এরকম 7টি, পরে 15টি, এভাবে বাড়তে বাড়তে এখন নদী বন্দর প্রায় 60 বাংলাদেশে, কিন্তু সবগুলো সচল নয়। তো এই হচ্ছে বাংলাদেশের নদী বন্দরগুলো। তারপর আসেন, মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? শরীয়তপুরে? না, শরীয়তপুরে কিন্তু মাওয়া ফেরিঘাট নেই। মাদারীপুরে? ন, নাকি ঢাকাতে নাকি মুন্সিগঞ্জে? দেখি অ্যান্সার করেন তো। অনেকে ইলিশ মাছ খাওয়ার জন্য এই মাওয়াতে চলে যান। প্রশ্ন হলো, মাওয়া যে ফেরি ঘাট আছে, এই ফেরিঘাটটা কোথায় অবস্থিত বা কোন নদীর তীরে? কোন নদীর তীরে বের হলেই উত্তর পেয়ে যাবেন। গুড। মাওয়া ফেরিঘাট মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? শরীয়তপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ? মনে রাখতে হবে, মাওয়া ফেরিঘাট কিন্তু মুন্সিগঞ্জে। মাওয়া ফেরিঘাট হচ্ছে মুন্সিগঞ্জে। সবাই পদ্মার তীরে এই মাওয়া ফেরিঘাটে আপনারা যান ইলিশ মাছ খাওয়ার জন্য, আবার নদীর ওপারে চলে যান তাজা ইলিশ মাছ খাওয়ার জন্য, তাই না? পদ্মার ইলিশ আর মেঘনার ইলিশ কিন্তু ভিন্ন। তবে অনেকে বলছে পদ্মার ইলিশ নাকি অনেক মজা। আপনার কাছে কোন ইলিশ মজা লাগে? চাঁদপুরের মেঘনা নদীরটা নাকি পদ্মার ইলিশ? আপনি দুইটা খেয়েছেন কিনা, নাকি চিনেন না? অনেকে আছে চিনেই না কোন ইলিশটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এই কোর্স কি জেনারেল সাবজেক্টগুলোর জন্য? জি শরীফুল ভাইয়া, এই কোর্সটা হচ্ছে জেনারেলের জন্য। ঠিক আছে, আমরা এখানে কি কি পড়াবো? আমরা এখানে যে সাবজেক্টগুলো পড়াবো, আমরা এখানে বাংলা ইংলিশ পড়াবো। হ্যাঁ, বাংলা পড়াবো, ইংলিশ পড়াবো, জিকে পড়াবো, ম্যাথ পড়াবো, তারপরে হচ্ছে ডেইলি সায়েন্স পড়াবো। অর্থাৎ এখানে আপনি 5টি সাবজেক্টের ব্যবস্থা আছে। এই 5টা সাবজেক্টে আপনার টোটাল নাম্বার হচ্ছে 100। তাহলে আর কি লাগে? 100 নাম্বার, এটা হচ্ছে জেনারেল। আর আপনার সাবজেক্টিভ কত? মনে রাখতে হবে, সাবজেক্টিভ হচ্ছে আপনার 100 নাম্বারে হবে। অর্থাৎ যেই সাবজেক্টে আপনি অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন, ওই সাবজেক্টের উপরে 100টি এমসিকিউ আসবে, নাম্বার দিয়েছে 100টি। ঠিক আছে। আর জেনারেল যেটা, জেনারেলে কত নাম্বার পাবেন আপনি? 100 নাম্বার পাবেন। তো জেনারেলে হচ্ছে 100 আর সাবজেক্টিভে হলো 100। টোটাল 200 নাম্বারে পরীক্ষা হবে আপনাদের এই এনটিআরসি এর পরীক্ষাতে। এনটিআরসি এর পরীক্ষাতে 200 নাম্বারে পরীক্ষা হবে। তা আপনি যদি 200 নাম্বার পরীক্ষার মধ্যে কথার কথা যদি আপনি 160 থেকে 70 পেয়ে যান, 160 থেকে যদি 70 পান, তাহলে আশা রাখতে পারেন যে 100% আপনি ইনশাল্লাহ চাকরিটা পেয়ে গেছেন। আর এই বছরের মতো এত সহজ এবং সুযোগ আর কোথাও আপনি কখন পাবেনও না। আমার যেটা মনে হচ্ছে, এই বছরের সার্কুলারটাই হচ্ছে একটা ক্যাচি এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা কি বলে, সবচেয়ে ভ্যাকেন্সি নিয়ে একটি সার্কুলার। এত সংখ্যক লোক এবছর নিয়োগ দিবে আমি কখনো দেখিনি আর কি।
এত সংখ্যক ভ্যাকেন্সি তৈরি হইতে? নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? দেখি এই প্রশ্নের অ্যান্সার করেন তো। নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? ঢাকার সাভারে, খুলনার রূপসায়, চট্টগ্রামের জলদিয়ায়, রংপুর। তাইলে নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি এর অবস্থান রয়েছে? তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে চট্টগ্রামের জলদিয়ায়। বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি রয়েছে চট্টগ্রামের জলদিয়াতে। বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি রয়েছে চট্টগ্রামের জলদিয়াতে। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি? যে জাহাজটি 1972-তে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি? সেটা কি বাংলার গৌরব, বাংলার আলো, বাংলার দূত, নাকি বাংলার কল্লোল? সবে হচ্ছে বাংলার নাম দিয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ, যে জাহাজটি এক দেশ থেকে অন্য দেশে যাবে, সাগর থেকে মহাসাগর পাড়ি দিবে। এমন একটি জাহাজ বাংলাদেশে নির্মিত হয়েছিল 1972 সালে। এই জাহাজটি সহায়তা করেছিলেন যে রাষ্ট্রটি তৈরি করতে, সেটা হচ্ছে চীন, বাংলাদেশকে সহায়তা করেছিল। যার কারণে চীনের কাছ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য কিনে, প্রোডাক্ট কিনে, জাহাজ কিনে, অস্ত্র শস্ত্র থেকে শুরু করে অনেক কিছুই চীনের কাছ থেকে বাংলাদেশ কিনে থাকে। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি? বাংলার গৌরব, নাকি বাংলার আলো, বাংলার দূত, নাকি বাংলার কল্লোল? মনে রাখতে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাংলার দূত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি বলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বাংলার দূত। তবে বাংলার দূত নামে আরেকটা পত্রিকাও আছে বাংলাদেশে। তাহলে বাংলার দূত একটা জাহাজের নাম, আবার বাংলার দূত এটা একটা পত্রিকারও নাম। এটা দুটেই হতে পারে। বাংলার দূত হচ্ছে একটি পত্রিকার নাম। তারপরে আসেন, বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি? কয়টি সমুদ্র বন্দর রয়েছে বাংলাদেশে? একটি, দুইটি, তিনটি, চারটি? বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি? পায়রা বন্দরের বিভিন্ন পণ্য এবং তিতাস ফিল্ড কোম্পানি লিমিটেড সহকারী অফিসার পদে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে দেখা গিয়েছে যে বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি, বা বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? এর সঠিক অ্যান্সার হচ্ছে তিনটি। যদিও চারটি হচ্ছে ওই যে মাথা কি যেন মাথা ভাঙ্গানা, মাতার বাড়ি সমুদ্র বন্দর, যেটা এটার অলরেডি কার্যক্রম চলমান, এটা এখনো একটি ভয় নেই, যার কারণে মাতার বাড়িটা আমরা ধরি না। তাহলে বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি? এর উত্তর হবে তিনটি। বাংলাদেশের প্রথম সামুদ্রিক বন্দর যেটি, সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এই যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটা 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম হিসাবে, আর এটা কার্যক্রম চলে 1988 সাল থেকে। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর যেটি, সেটা হচ্ছে চালনা বন্দর। এই চালনা বন্দর এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে মংলা সমুদ্র বন্দর। কত সালে বলেন? 1950 সালে এই চালনা বন্দরটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে বাগেরহাটে। আরেকটা সমুদ্র বন্দর রয়েছে, সেটার নাম হলো পায়রা সমুদ্র বন্দর। এখন এই যে পায়রা সমুদ্র বন্দর, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে 2016 সালে। তাহলে বাংলাদেশে পর্যন্ত কয়টি সমুদ্র বন্দর রয়েছে? তাহলে বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দর রয়েছে, চট্টগ্রাম, চালনা বা মংলা সমুদ্র বন্দর বা পায়রা সমুদ্র বন্দর। এই যে তিনটি বর্তমানে সচল, অন্যান্য গুলো নয়। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যস্ততম যেই
সমুদ্র বন্দর, সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আসা যাওয়া করে, যার কারণে এই চট্টগ্রামকে বলা হয় বাংলার প্রবেশদ্বার। তাহলে যদি পরীক্ষা আসে বাংলার গেটওয়ে বা প্রবেশদ্বার কোনটি, তাহলে বাংলার গেটওয়ে বা প্রবেশদ্বার যেটি, সেটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রামকে বলা হয় বাংলার প্রবেশদ্বার। আর যদি বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কোনটি, কমেন্টে জানিয়ে দেন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কোনটি, কমেন্টে জানান। ঠিক আছে, পারবেন? উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কোনটি? এই তো অ্যান্সার করে ফেলেছেন আপনারা। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কাকে বলা হয়? বগুড়াকে বলা হয় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। আর বাংলার প্রবেশদ্বার বলা হয় এই চট্টগ্রামকে। এই সেই চট্টগ্রাম যেটা 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছে একটা সমুদ্র বন্দর হিসেবে। হাজার হাজার জাহাজ এ পর্যন্ত এখানে ভিড়েছে। বাহ, চমৎকার চমৎকার। মুস্তাফিজুর রহমানের অ্যান্সার, আমিনা বেগমের অ্যান্সার, তারপরে আমাদের অনেক ভাই বোন অ্যান্সার করেছেন, তাদেরগুলো সঠিক হচ্ছে। সঠিক হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যারা মনোযোগ দিবে তাদের জন্য মূলত আমি এই ক্লাস আয়োজন করে থাকি। তাদের জন্য মূলত আমাদের এই আয়োজন হয়ে থাকে। মূলত আপনারা ক্লাস করেন বলে, আপনারা এই যে পরিশ্রম করেন, তাই আমাদের পরিশ্রম আর গায়ে লাগে না। আমাদের তো পরিশ্রম করতেই হবে, যেহেতু আমরা এই প্রফেশনে আছি, আপনাদেরকে পড়াচ্ছি, আমাদের পরিশ্রম করতেই হবে। আপনারা যদি চান আমরা আরো পরিশ্রমী হব, আপনাদের যদি উপকারে হয়, উপকারে আসে। আচ্ছা, এবার আসেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন ধরনের প্রতিষ্ঠান? সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত কোম্পানি? চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন ধরনের? যেমন বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো কয়েক ধরনের হয়ে থাকে। সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, স্বায়ত্তশাসিত হতে পারে, তারপরে আপনার কোম্পানি হতে পারে, আবার যৌথভাবেও হতে পারে। যৌথভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও হতে পারে। যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা সরকারি এবং বেসরকারি কোম্পানি দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি ভাবে চট্টগ্রাম যে সমুদ্র বন্দরটি, এটি কিন্তু সরকারি নয়। এটা তাহলে কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই এটা কি বলেন? চট্টগ্রাম সমুদ্র বন্দর হলো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেটি 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1887 সালে এটার প্রতিষ্ঠা হয়েছে। আর এই চট্টগ্রাম সমুদ্র বন্দর হলো বাংলাদেশের দীর্ঘতম। তাহলে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র বন্দর কোনটি? এটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোন দেশে রয়েছে, মনে রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোন দেশে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর এটা রয়েছে চীনে। এই চীনের বেইজিংয়ে মূলত বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দরটি রয়েছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরটা হলো চট্টগ্রামে। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, 22 নাম্বার ক্লিয়ার। গুড গুড, ক্লিয়ার। তাহলে পরের প্রশ্ন আমরা আসি, কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? এটা জনপ্রিয় প্রশ্ন। কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? চট্টগ্রাম বন্দরকে, মংলা বন্দরকে,
ঢাকা বন্দরকে, চাঁদপুর বন্দরকে? আমি তো অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, এবার হলো আপনাদের পালা এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেয়ার। পারবেন আপনারা দিতে? বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? একটু আগে আমি বলেছি বাংলাদেশের বাংলাদেশের প্রবেশদ্বার এটা হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ, যারা যারা চট্টগ্রাম দিয়েছেন তাদেরটাই হয়েছে, যারা যারা চট্টগ্রাম দিয়েছেন তাদের প্রত্যেকেরটাই হয়েছে। তাহলে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে? চট্টগ্রাম বন্দরকে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। জি ভাই, টাকা এসেছে, মেসেজ আসছে আমার কাছে, মেসেজ আসছে। আচ্ছা, অবশ্যই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। উপরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে। মংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কোন সালে? মংলা বন্দর 50 সালে, 52 সালে, 54 সালে নাকি 56 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মংলা যে সমুদ্র বন্দরটি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950 সালে নাকি 52 সালে নাকি 54 সালে নাকি 56 সালে? এই কমেন্টে জানান। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকবার আসছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় এই প্রশ্নটা আসে যে মংলা বন্দর প্রতিষ্ঠিত হয় কোন সালে। কতগুলো পরীক্ষা আসছে দেখেন। মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর, যার পূর্ব নাম ছিল চালনা বন্দর। এই বন্দরটি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা জানান কমেন্টে, তাড়াতাড়ি জানান। গুড। তাহলে এটা হচ্ছে 1950 সালে। 1950 সালে হচ্ছে এই মংলা বন্দর। এটা কি নামে ছিল আগে? চালনা বন্দর নামে। চালনা, এই যে চালনা বন্দর নামে এই বন্দরটি ছিল। মংলা বন্দরটি চালনা বন্দর নামে 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে মংলা নাম হয় 1983 সালে। মংলা নাম ধারণ করে 1983 সালে, কিন্তু চালনা বন্দর নামে প্রতিষ্ঠিত হয় 1950 সালে। চালনা বন্দর নামে প্রতিষ্ঠিত হয় 1950 সালে, আর মংলা নাম ধারণ করে 1983 সালে। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর যেটি। আসেন, মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে, মেঘনা নদীর তীরে, ভৈরব নদীর তীরে নাকি পশুর নদীর তীরে? মনে রাখতে হবে, এই যে বাগেরহাটের মংলা, বাগেরহাটে একটা বিখ্যাত নদী রয়েছে, যেই নদীর তীরে মূলত মংলা এই সমুদ্র বন্দরের অবস্থান। এটা আসলে কোন নদীর তীরে অবস্থিত এটা জানতে চেয়েছে। তবে পদ্মা হবে না, বাগেরহাটে পদ্মা যায় নাই, কারণ পদ্মা ভোলার চর ফ্যাশন দিয়ে এটার পতন হয়ে গিয়েছে, এটা বাগেরহাটে যায় নাই। তাহলে মেঘনা, মেঘনা হবে না, কারণ কি? কারণ পদ্মা মেঘনা একই জায়গায় তার পতন হয়েছে। তাহলে কি ভৈরব? নো, ভৈরব হবে না। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাইলে পশুর নদীর তীরে। অনেক গভীর একটা নদী, এই পশুর নদীর তীরেই মূলত এই মংলা বন্দরটি স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাইলে বাংলাদেশের যে মংলা বন্দর কোন নদীর তীরে, এরকম যদি প্রশ্ন আসে এর সঠিক অ্যান্সার হবে পশুর নদীর তীরে। বাংলাদেশের এই মংলা সমুদ্র বন্দরটি। তারপরে আমরা একটা দেখি কি আছে। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? আচ্ছা, বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর, যেটা 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বলেন, পায়রা সমুদ্র বন্দরটি কোন জেলাতে অবস্থিত? ভোলা, বরিশাল, পটুয়াখালী নাকি খুলনাতে? মনে রাখতে হবে, বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর বা সর্বশেষ কমপ্লিটেড সমুদ্র বন্দর যেটি, সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এটার অবস্থান পটুয়াখালী জেলাতে, রাবনাবাদ চ্যানেলের তীরে। বাংলাদেশের তৃতীয় বা সর্বশেষ
প্রতিষ্ঠিত যে সমুদ্র বন্দর, এটার নাম হলো পায়রা সমুদ্র বন্দর। এটার অবস্থান কোথায়? পটুয়াখালীতে। তো যারা যারা পটুয়াখালী দিয়েছেন তাদেরটা হয়েছে। জি ভাই, হ্যাঁ, 04 থেকে এসেছে টাকা, 25 থেকে আলহামদুলিল্লাহ টাকা এসেছে, 94 থেকে টাকা এসেছে। ওকে ওকে, টাকা এসেছে। হ্যাঁ, ঠিক আছে, মেসেজও পাঠাচ্ছে এখানে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অ্যাড করে দেওয়া হবে, এখনই অ্যাড করে দেওয়া হবে, এখনই অ্যাড করে দেওয়া হবে। তারপরে পায়রা সমুদ্র বন্দর, এটা হচ্ছে পটুয়াখালী জেলাতে অবস্থিত। তারপরে কি আছে? বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? এই প্রশ্নটা দেখেন কতগুলো পরীক্ষাতে এসেছে। 24তম বিসিএস এ আসছে, তারপর সিলেটের গ্যাস ফিল্ডের পরীক্ষাতে আসছে, তারপরে আরো অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? সোনা মসজিদ না, তবে সোনা মসজিদ বাংলাদেশের একটি স্থল বন্দর। তাহলে কি চট্টগ্রাম? নো, চট্টগ্রামও কিন্তু স্থল বন্দর রয়েছে। তাহলে কি বেনাপোল? ইয়েস, বেনাপোল হচ্ছে বাংলাদেশের প্রথম এবং দীর্ঘতম এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল স্থল বন্দর। তাইলে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর যেটি, এটার নাম হলো যশোরের এই বেনাপোল। প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে স্থল বন্দরের কথা আপনি বলছেন, স্থল বন্দরে আসলে কি করা হয়? এখানে কি জাহাজ যায় নাকি বাস যায়? বাস যায়, ট্রেন যায়। স্থল পথে আপনি বিদেশ যাবেন, ভারতে যাবেন, শ্রীলঙ্কায় যাবেন, তারপরে হচ্ছে কি বলে নেপালে যাবেন, তারপর হচ্ছে ভুটানে যাবেন। ঠিক আছে, স্থল পথে, নট বিমান পথে, নট নদী পথে, স্থল পথে। এই কারণে এগুলাকে বলা হয় স্থল বন্দর। বাংলাদেশে বর্তমানে 25টি স্থল বন্দর রয়েছে, আবার কোথাও লেখা আছে 24টি স্থল বন্দর, তবে সঠিক অ্যান্সার হবে 25টি স্থল বন্দর রয়েছে। তার মধ্যে সচল রয়েছে কয়টি? সেটা হচ্ছে 16টি। 16টি সচল স্থল বন্দর রয়েছে, স্থল বন্দর রয়েছে। তাইলে 16টি সচল স্থল বন্দর রয়েছে এই বাংলাদেশে বর্তমান সময়ে। পরীক্ষাতে আসবে কয়টি স্থল বন্দর আছে বর্তমানে বাংলাদেশে? তাইলে সঠিক অ্যান্সার হবে 16টি স্থল বন্দর। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার না? হ্যাঁ, যারা ক্লিয়ার হয়েছেন তারা লিখবেন যে আলহামদুলিল্লাহ, ডান। গুড। আচ্ছা, তাহলে এর পরের প্রশ্ন আমরা যাই, পরের প্রশ্ন যাই। ঠিক আছে, পরের প্রশ্ন চেক করলাম আপনারা কারা কারা ভর্তি হতে চান। জি ভাইয়া, আমি শুধু ইংলিশের জন্য আমি টাকা পাঠিয়েছি। ঠিক আছে, যারা যারা শুধু ইংলিশের জন্য টাকা পাঠাচ্ছেন তাদের কোনো সমস্যা নেই। শুধু ইংলিশের জন্য আমাদের এখানে ভর্তি হতে কত টাকা লাগে? মাত্র 750 টাকা। ঠিক আছে, কোন জেলায় 3টি স্থল বন্দর আছে বলেন? এই প্রশ্নে অ্যান্সার করেন তো। একটু আবার কমেন্ট করে জানিয়ে দেন তো এটা। গুড, থ্যাংক ইউ সো মাচ। এই প্রশ্নটা দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। বাংলাদেশের কোন জেলায় 3টি স্থল বন্দর রয়েছে? বাংলাদেশের যে জেলাতে 3টি স্থল বন্দর রয়েছে সেই ভাগ্যবান জেলাটার নাম হলো সিলেট। সিলেটে যে 3টি স্থল বন্দর রয়েছে সেই 3টি স্থল বন্দর কি কি? যেমন তামাবিল স্থল বন্দর, 1 নম্বরে হচ্ছে তামাবিল স্থল বন্দর 1 নম্বরে। 2 নম্বরে আরেকটা স্থল বন্দর আছে,
শেওলা স্থলবন্দর। তাহলে শেওলা স্থলবন্দর। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ, এই যে ভোলাগঞ্জ স্থলবন্দর, ভোলাগঞ্জ স্থলবন্দর, এই 3টা স্থলবন্দর রয়েছে সিলেটে। বাংলাদেশে 25টি স্থলবন্দরের মধ্যে সিলেটে রয়েছে 3টি স্থলবন্দর, তামাবিল স্থলবন্দর, শেওলা স্থলবন্দর, ভোলাগঞ্জ স্থলবন্দর। তাহলে কয়টা পেলাম আমরা? 3টে স্থলবন্দর পেলাম। সচল আছে কয়টা স্থলবন্দর? কমেন্টে জানান তো। বাংলাদেশে 25টি স্থলবন্দরের মধ্যে বর্তমানে সচল রয়েছে কয়টি স্থলবন্দর? বলতে পারবেন? সচল রয়েছে কয়টি স্থলবন্দর? ঠিক বলেছেন। হ্যাঁ, সিলেট হচ্ছে এমন একটি জেলা, যে জেলাকে বলা হয় নীরব খনির দেশ। সিলেটকে কি বলা হয়? নীরব খনির দেশ। সিলেটেই প্রথম গ্যাস আবিষ্কার হয়। এই যে বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্রটা, গ্যাস নাম্বার 1, এটা কিন্তু আপনার সিলেটে হয়েছে 1957 সালে, তাই না? 55 সালে আবিষ্কার হয়েছে, 57 সালে উৎক্ষেপণ মানে উঠানো হয়। তারপরে যে তেল, 1 নাম্বার তেল ক্ষেত্রটা পাওয়া গিয়েছিল 1986 সালে, যেখানে সেটাও আপনার সিলেটেই। আবার সবচেয়ে বেশি পাথর, এই যে পাথর আপনার দেখা যাচ্ছে যে পাথরের একটা অঞ্চলে আছে জাফলং, এই জাফলং এ মানুষ যায় ঘুরতে। আবার এখানে কি আছে? চা বাগান। চা বাগান আছে অনেকগুলো। এক মৌলভীবাজারেই আপনার কয়টা চা বাগান আছে? মৌলভীবাজারে চা বাগান আছে আপনার 91টা। বুঝতে পেরেছেন? সিলেট হচ্ছে আসলে অনেক ভাগ্যবান, আমাদের সাথে তারা যুক্ত হয়েছে এক গণভোটের মাধ্যমে। সিলেটও এটা ভারতের সাথে ছিল, কিন্তু যেহেতু পশ্চিম বাংলাটা আমাদের সাথে হওয়ার কথা ছিল, হয় নাই, তো সিলেট আর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে যুক্ত করে দেয়া হলো। ইভেন সিলেটকে দিতে চাচ্ছিল না, তখন সিলেটে একটা গণভোট হয়। এই গণভোটে তারা রায় দিয়েছে যে আমরা ভারতের সাথে থাকতে চাই না, আমরা থাকতে চাই বাংলাদেশের সাথে। তখন এটা পাকিস্তানের সাথে বা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। এই সেই সিলেট। এখনো তারা চাচ্ছে সিলেটকে তুড়ি মেরে নিয়ে নিতে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিরতা করে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নিতে তারা চাচ্ছে। এই হচ্ছে বিষয়। তারপরে তারপরে দ্রুত, হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী, যশোর, দিনাজপুর নাকি সাতক্ষীরা? মনে রাখতে হবে, এই যে দিনাজপুরের হিলি বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম হিলিগুলোর মধ্যে একটি, ব্যস্ততম স্থলবন্দরগুলোর মধ্যে একটি হিলি স্থলবন্দর। নোয়াখালী, যশোর, দিনাজপুরের মধ্যে এই দিনাজপুরেই মূলত হিলি এর অবস্থান। তাহলে যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে হিলি স্থলবন্দর এর অবস্থান কোন জেলাতে, এর সঠিক অ্যান্সার হবে দিনাজপুরে। এই হিলি বন্দর দিয়ে 3টা দেশে সফর করা যায়, ভারতে যাওয়া যায়, ভুটানে যাওয়া যায়, নেপালেও যাওয়া যায় এই হিলি বন্দর দিয়ে, দিনাজপুরের হিলি বন্দর দিয়ে। তারপরে আসেন 30 নম্বর প্রশ্ন, সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড় নাকি চাঁপাইনবাবগঞ্জ? তাইলে সোনা মসজিদ আপনারা এটার সাথে পরিচিত, এটা লালমনিরহাট এটা হবে না, অর্থাৎ এটা কিন্তু উত্তর দিকে না, এটা পশ্চিম দিকে। লালমনিরহাট তো হচ্ছে রংপুরের অর্থাৎ উত্তর দিকে, এটা হচ্ছে না। দিনাজপুর তাও উত্তর দিকে, এটাও হচ্ছে না। পঞ্চগড় তাও উত্তর দিকে। সুতরাং উত্তরে যা আছে সব আমরা কেটে দিলাম, বাকি থাকলো কোনটা? চাপাই। এই সেই চাপাই নবাবগঞ্জ, যেখানে সোনা মসজিদ এর অবস্থান রয়েছে। এখানে আবার একটা স্থলবন্দরও রয়েছে সোনা মসজিদ নামে, সোনা মসজিদ স্থলবন্দর নামে। এই এখানে একটা মসজিদ রয়েছে বা বন্দরও আছে। আচ্ছা, তারপর দেখেন পরের প্রশ্নটা, বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি?
পদ্মা সেতু, যমুনা সেতু, মেঘনা সেতু, নাকি কর্ণফুলী সেতু? বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? এটা কমেন্টে জানিয়ে দেন। জি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, আপনাকে দেখেন গ্রুপে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, যারাই টাকা পাঠিয়েছেন তাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে। আর যারা অ্যাড হতে পারেন নাই তারা একটু কমেন্টে জানাবেন যে ভাই আমি মাত্র টাকা পাঠালাম কিন্তু অ্যাড করা হয়নি। আমি লাইভে আর কিছুক্ষণ আছি, যতক্ষণ পর্যন্ত আছে 1199। লাইভ কেটে গেলে 3000। লাইভ কেটে গেলে কত টাকা? আমাদের রেগুলার ফি হচ্ছে 3000 টাকা, আর লাইভ চলাকালীন সময় অফার মাত্র 1199 টাকা। এই যে উপরে যে নাম্বার দিয়েছে এই নাম্বারে ভর্তি হবেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হবেন বিকাশনগর থেকে, সেন্ড মানি। আসেন, বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? পদ্মা সেতু, যমুনা সেতু, মেঘনা সেতু, নাকি কর্ণফুলী সেতু? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক, অর্থাৎ পদ্মা সেতু। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু যেটি, এটা হচ্ছে পদ্মা সেতু। ঠিক আছে, বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু। পরের প্রশ্নটা দেখি, বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটি? বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা খুলনা মহাসড়ক। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা বেশি দূরে যেতে হবে না, এটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে যেটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন পড়ে ফেলতেছি তাই না? অনেকগুলো প্রশ্ন অলরেডি আমরা সলভ করেছি। যারা যারা আজকের এই ক্লাসে আছেন তারা অনেক ভাগ্যবান, কারণ এই প্রশ্নগুলোই বারবার আসে, এই প্রশ্নগুলোই বারবার আসে। বাংলাদেশ সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি? কমলাপুর, আখাউড়া, ঈশ্বরদী, চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন এটা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আখাউড়া। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আখাউড়া। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন। বাংলাদেশে অদ্ভুত একটা দেশ, সব জেলাতে রেলওয়ে সংযোগ নাই। আবার কোন কোন জেলাতে রিক্সার জন্য হাঁটা যায় না, আবার কোথাও রিক্সাই নাই। এরকম অদ্ভুত অনেকগুলো জেলা আছে বাংলাদেশে। তো আমরা এই প্রশ্নের অ্যান্সার করলাম কি, রেলওয়ে জংশন সবচেয়ে বেশি রয়েছে কোথায়? সেটা হলো আখাউড়ায়। সেটা হবে আখাউড়াতে। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন যেটি, সেটা হচ্ছে আখাউড়া রেলওয়ে জংশন। আচ্ছা, জি ভাই দেখতেছি। হ্যাঁ, কয়েকজন ভর্তি হয়েছেন, এখন অ্যাড হতে পারেন নাই। ঠিক আছে, আপনাকে অ্যাড করে দিচ্ছি, নো টেনশন, নো টেনশন, অ্যাড করে দিচ্ছি। আর কে কে অ্যাড হতে পারেন নাই একটু কমেন্টে জানিয়ে দেন। অ্যাড হতে পারেন নাই এমন যদি আর কেউ থেকে থাকেন কমেন্টে জানিয়ে দেন, অ্যাড করে দিচ্ছি। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? মংলা বন্দর, পায়রা বন্দর, চট্টগ্রাম বন্দর, কক্সবাজার বন্দর। তাহলে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? অলরেডি আমরা এই সম্পর্কে অনেক পড়েছি, এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, তো তাই আমরা এটা আবারও দিয়েছি। এটা হবে চট্টগ্রাম সমুদ্র বন্দর, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। তারপরে যে প্রশ্ন, বাংলাদেশ সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নাকি উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নাকি সৈয়দপুর বিমানবন্দর? কোন বিমানবন্দরে সবচেয়ে বেশি বিমান উঠানামা করে, বিশ্বের বিভিন্ন দেশের বিমান আসে এবং যায়? এমন যদি প্রশ্ন হয়ে থাকে মনে রাখতে হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা, এটা আপনারা কমেন্টে জানিয়ে দেন। বাংলাদেশের
সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর কোনটি? বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর যেটি, সেটা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটাই হলো বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এটার পূর্ব নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু এমন এক নাম দিয়ে চেঞ্জ করে দিচ্ছে, এখন আর চেঞ্জ করা পসিবল নয়। তাহলে এটার নাম হলো আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশে বর্তমানে বিমানবন্দর আছে 12টি, তবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে 4টি। একটা হচ্ছে শাহ আমানত বিমানবন্দর, যেটা হলো চট্টগ্রামে, এই চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর। 2 নম্বর হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে সিলেটে, ঠিক আছে। তারপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে ঢাকাতে। আরেকটা আছে 4 নম্বর, সেটা হচ্ছে কক্সবাজার। এই যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, এখান থেকেও কিন্তু বিদেশি বিমান আসে এবং যায়, বিদেশি বিমান আসে এবং যায়, ঠিক আছে। তাহলে বাংলাদেশ সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর আমরা পেলাম কোনটা? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? পদ্মা সেতু, যমুনা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, নাকি হার্ডিঞ্জ ব্রিজ? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যেটি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এটাই হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় রেল সেতু। তারপরে বাংলাদেশের একমাত্র মেট্রো রেল চালু হয়েছে কোথায়? চট্টগ্রামে নাকি ঢাকায়? এটা সবাই পারার কথা। বাংলাদেশের একমাত্র মেট্রো রেল চালু হয়েছে, এটা আমাদের ঢাকায়। বাংলাদেশের একমাত্র মেট্রো রেল চালু হয়েছে কোথায়? সেটা হচ্ছে ঢাকায়। পৃথিবীর কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছে, এটা কমেন্টে জানিয়ে দেন তো। পৃথিবীর কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছে? তারপরে আরেকটা প্রশ্ন, বাংলাদেশে নৌ পরিবহন নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? নৌ পরিবহন, এই যে নদী পথে যেই যানবাহনগুলো যাচ্ছে আসতেছে বা যাত্রী উঠানামা করছে, এগুলাকে নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? বিআরটিএ? নো, বিআরটিএ এটা হচ্ছে উপরের স্থলভাগের গুলো নিয়ন্ত্রণ করে। তাহলে বিআইডব্লিউটিএ, তার মানে হচ্ছে বিআইডব্লিউটি হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রেড অ্যাসোসিয়েশন, নাকি বিআরটিসি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, নাকি ক্যাব? তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের নৌ পরিবহন নিয়ন্ত্রণকারী যে সংস্থা, বাংলাদেশের নৌ পরিবহন নিয়ন্ত্রণকারী যে সংস্থা, তার নাম হলো বিআইডব্লিউটিএ। এটা সঠিক অ্যান্সার কোনটা? বাংলাদেশ যে বিআইডব্লিউটিএ, এটি হচ্ছে নৌ পরিবহন কি করে? নিয়ন্ত্রণ করে। এবার আসেন, বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর, নাকি কর্ণফুলী সমুদ্র বন্দর? তা আমরা জানি বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর যেটি, এটা হলো মংলা সমুদ্র বন্দর। প্রশ্ন হলো বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, কমেন্টে আপনারা হোমওয়ার্ক করে জানান বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আর প্রথম যে সমুদ্র বন্দরটি চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটা 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আপনাদের প্রশ্ন হচ্ছে তৃতীয় সমুদ্র বন্দর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার নাম কি? পারবেন? ইনশাল্লাহ পারবেন। সড়ক পরিবহন নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? এটা অলরেডি আমরা প্রথমে আলোচনা করে ফেলেছি। বিআরটিএ সড়ক পরিবহন নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ করে থাকে যে সংস্থা, সেটা হচ্ছে কোনটা? বিআরটিএ।